নমস্কার। কালকের ভয়ঙ্কর খবরটা এতক্ষণে সবাই জেনে ফেলেছেন যে রাজস্থানে আমির শেখ নামের এক ব্যক্তিকে, এক বাঙালিকে ধরে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়। তারপর পশ্চিমবঙ্গে এনে বিএসএফ তাকে একটা ক্রেনে পেলোডারে তুলে ছুঁড়ে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়া হয়। ব্যাপারটা ভয়ঙ্কর শুধু এই কারণেই, এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া ভালো যে ভদ্রলোকের যে শুধু সচিত্র পরিচয়পত্র ছিল তাই নয়, স্বাধীনতার আগে যে জমির দলিল সেসবও তার কাছে ছিল, ফলে কোনোভাবেই তাকে বেনাগরিক বলা যাবে না। তার এক এবং একমাত্র অপরাধ ছিল তিনি কাজ করতেন রাজস্থানে অভিবাসী শ্রমিক হিসেবে, আর দ্বিতীয় দোষ বলতে তিনি ছিলেন বাঙালি, বাংলা ভাষায় কথা বলতেন। তো এইটা নিয়ে তীব্র আলোড়ন উঠেছে গোটা বাংলা জুড়ে। কেবলমাত্র কয়েকজন রাজাকার বা কিছু টিভিতে উল্টো দিকে বক্তব্য রাখছেন এবং প্রবলভাবে নিন্দিত হচ্ছেন যথার্থ কারণে। তা বাদ দিয়ে প্রবল আলোড়ন উঠেছে এবং একই সঙ্গে একটা প্রশ্ন বারবার উঠেছে এবং উঠছে খুব সঙ্গত কারণে, যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যের বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন? তা ভারতবর্ষ একটা দেশ, সেখানে এক রাজ্যের লোক অন্য রাজ্যে কাজ করতে যাবেন, যাওয়াটা তাদের অধিকার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো প্রশ্ন যে উঠতে পারে এই কথা কেউ কখনো ভাবেনি। আজকে যেটা করা হচ্ছে সেটা বেআইনি শুধু নয়, একটা প্রচণ্ড হিংসাত্মক কাজ যেটা বাঙালির উপর নামিয়ে আনা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এদের কি কোনো বিশেষ বাধ্যবাধকতায় যেতে হচ্ছে? কয়েকজন বিপ্লবীও অবধি লিখে ফেলেছেন দেখলাম, যে পশ্চিমবঙ্গে কাজ করতে পারছেন না, কী দুরবস্থা, সবাই পালিয়ে যাচ্ছেন ইত্যাদি প্রভৃতি। তো তার মধ্যে কিছু সত্যতা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং আমাদের এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার যে এই বিপুল পরিমাণে লোকজন বাইরে কেন যাচ্ছেন, ঠিক কত পরিমাণে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের চিত্রটা ঠিক কীরকম, কোন রাজ্য থেকে কোন রাজ্যের লোক যাচ্ছে, অভিবাসী শ্রমিকদের ঠিক কতজন বাংলা থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যাচ্ছেন কাজের সূত্রে, এবং ঠিক তার উল্টো দিকে বাইরের অন্যান্য রাজ্য থেকে কতজন বাংলায় আসছেন কাজের খোঁজে। তো এই সংখ্যাটা বার করা একটু ঝকমারির, একটু কঠিন, কারণ 2011 সালের পর আর জনগণনা হয়নি, অন্তত তার ফল বার হয়নি। তো কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু নিখুঁতভাবে করে ফেলেন, তারা কোন উদ্দেশ্য নিয়ে এটা করেছেন আমাদের জানা নেই, কিন্তু পাওয়া যায়নি, এটা হলো ঘটনা। ফলে একদম নিখুঁত চিত্র পাওয়া খুব মুশকিল। তো এই মুশকিল একটা ব্যাপার, একটা কঠিন ব্যাপার। এই কাজটা সমাধান করার জন্য আমাদের যে নিজস্ব অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদরা আছেন আমাদের সঙ্গে, তাদেরকে আমরা একটু অনুসন্ধান করতে বলি। তারা বিষয়টা এই কয়েকদিন ধরে একটু খুঁটিয়ে দেখেছেন এবং সব শেষে আমাদের পরিসংখ্যানবিদ যদুবাবু একটা লেখাও লিখেছেন, সেটা গুরুচণ্ডালীর সাইটে আছে, গুরুর পাতায়, আপনারা ইচ্ছে হলেই যেতে পারবেন, নিচের লিঙ্কও দিয়ে দেবো। এখানে মোটামুটি সেই লেখাটা অনুসরণ করে আমি এই পরিযায়ী শ্রমিকদের চিত্রটা কি একটু ঠিক করে বলবো, সঙ্গে দু একটা গ্রাফ টাফও দেখাবো। তো যদুবাবু যে লেখাটা লিখেছেন তাতে কি দেখা যাচ্ছে, তো প্রথমে আমি দেব হচ্ছে 2011 সাল পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে জনগণনার হিসেবে, সেটুকুই, সেটা মোটামুটি নিখুঁত ধরে নেওয়া যায়। তো কি দেখা যাচ্ছে সেটাই না, সব রাজ্য থেকেই কিছু লোক বাইরে যান, কিছু লোক সেই রাজ্যে আসে। তো যে এই পরিমাণ, এই দুটো সংখ্যা থেকে একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে মোট আমদানি, অর্থাৎ কিনা কতজন এলেন থেকে কতজন গেলেন, এটা বাদ দিলে আমরা পাবো যে মোট আমদানি। তো এই মোট আগমনের সংখ্যা, অর্থাৎ কত লোক মোটের উপর আসছেন, আপনার বাড়ি থেকে 2 জন গেলেন কিন্তু 5 জন এলেন, অর্থাৎ মোট আমদানি হলো 3। এই মোট আমদানির সংখ্যা নিয়ে ভারতের বড় রাজ্যগুলোর একটা ক্রম তৈরি করা যায়। তো সেই ক্রমটা আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে। তো ক্রমটার 5টা রাজ্য যদি আপনারা ভালো করে খুঁটিয়ে দেখেন, দেখবেন প্রথম 5টা রাজ্য এরকম। 1-এ আছে মহারাষ্ট্র, 2-এ আছে দিল্লি, 3 গুজরাট, 4 পশ্চিমবঙ্গ, হ্যাঁ পশ্চিমবঙ্গ, এবং 5-এ হচ্ছে হরিয়ানা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে খুব সহজ, যে এই রাজ্যগুলো থেকে যত লোক বাইরে যায় তার থেকে অনেক বেশি লোক এই রাজ্যগুলোতে আসে। পশ্চিমবঙ্গ এই তালিকায় হচ্ছে উপর থেকে 4 নম্বরে। ফলে বুঝতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে সব লোক পালিয়ে যাচ্ছে এরকম না, যত লোক যাচ্ছে তার থেকে বেশি লোক পরিমাণে আসছে। এবং যে গ্রাফটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটা যদি মন দিয়ে দেখেন তো দেখবেন পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি 20 লাখ লোক গেছে বাইরে, আর মোটামুটি এসেছে তার দ্বিগুণের কাছাকাছি 40 লাখ।
এবার যদি ঠিক গ্রাফের উল্টো দিকে চলে যান, ইউপিতে দেখবেন ঠিক উল্টো, 1,25,00,000 লোক বাইরে গেছে আর এসেছে তার থেকে অনেক কম, মোটামুটি 1,40,000। তো সেটাতে আমি আসছি। প্রথম গ্রাফটা যেটা, প্রথম কথা যেটা বললাম, সেটা র্যাঙ্কটা হচ্ছে আগমন বা আমদানির চিত্র। ঠিক উল্টোভাবে আমরা যদি রপ্তানির চিত্র দেখি, অর্থাৎ আপনার রাজ্য থেকে বা আপনার বাড়ি থেকে চলে গেছেন 5 জন লোক, এসেছেন হচ্ছেন 2 জন লোক, তাহলে আপনার আমদানি যদি বলেন তাহলে তো সেটা -3, কিন্তু আপনি আসলে রপ্তানি করছেন মানুষের, সেটা হলো 3। তো কিছু কিছু রাজ্য এরকম রপ্তানি করে থাকে, মানুষ অন্য রাজ্যে রপ্তানি করে থাকে। তো তারও একটা ক্রম তৈরি করা যায় যে কারা সব থেকে বেশি করেছে, কারা সব থেকে কম করেছে। সেই ক্রমটা যদি তৈরি করেন তাহলে দেখবেন তার প্রথম 5টা রাজ্য এইরকমই, এটা ওই একই গ্রাফে পাবেন যদি ডান দিকে সরে যান। তো দেখবেন তার প্রথম 5টা এইরকম, 1 হচ্ছে উত্তরপ্রদেশ, 2 হচ্ছে বিহার, 3 হচ্ছে রাজস্থান, 4 হচ্ছে মধ্যপ্রদেশ এবং 5 হচ্ছে কেরালা। এই সব রাজ্য থেকে কাজের জন্য বিপুল পরিমাণে লোক বাইরে যায়, যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ কিনা প্রচুর লোক বাইরে চলে যাচ্ছেন এবং সামান্য কিছু আসছেন। তো উত্তরপ্রদেশ, যে সংখ্যাটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ যদি দেখেন মোটামুটি 1,25,00,000 লোক বাইরে গেছেন উত্তরপ্রদেশ থেকে কাজ করতে এবং এসেছেন মাত্র 1,40,000। বিহার থেকে গেছে বাইরে 75 লাখ লোক, এসেছেন খুবই কম। তো পশ্চিমবঙ্গের হিসেবটা তুলনামূলকভাবে আরেকবার বলে দিই, মোটামুটিভাবে 20 লাখ লোক বাইরে গেছেন এবং এসেছেন 40 লাখ। আর বিহার থেকে বাইরেই গেছেন 75 লাখ এবং এসেছে খুবই কম। আর উত্তরপ্রদেশ থেকে সব থেকে বেশি গেছেন 1,25,00,000 লোক বাইরে। এবং এই যে তালিকাটা দিলাম, এর হচ্ছে 3 নম্বরে আপনারা দেখেছেন রাজস্থান। এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে রাজস্থানের আদি অধিবাসী হচ্ছেন মারোয়াড়িরা, মানে মারোয়াড়িদের আদি বাসস্থান রাজস্থান। তো তারা সারা ভারতবর্ষে বাণিজ্য করে তো ফাটিয়ে দিচ্ছেন, কিন্তু এবং তাদের যে গুজরাটি এবং মারোয়াড়িদের যে বিজনেস স্কিল, ব্যবসা করার ক্ষমতা, সে নিয়ে আজকাল যা চারদিকে হই হই চই চই চলছে সে তো অকল্পনীয়। কিন্তু তাদের যে আদি বাসস্থান রাজস্থান, তার চিত্র খুব একটা ভালো না। সেখান থেকে বাইরে কাজ করতে প্রচুর লোককে যেতে হচ্ছে। যে পরিমাণ লোক রাজস্থানে আসছেন সংখ্যাটা তুলনায় কম। বাইরে কাজ করতে যাওয়ায় ওই রাজ্য, মারোয়াড়িদের আদি রাজ্য, হচ্ছে 3য় স্থানাধিকারী। এবং এটা উল্লেখ করা প্রয়োজন যে কেরালা থেকে কিন্তু মোটামুটি ব্যালেন্স থাকলেও বেশি সংখ্যক লোক বাইরে কাজ করতে যান, যত আসেন তার থেকে বেশি লোক বাইরে কাজ করতে যান। তো এটা হচ্ছে কেরালার চিত্র। তো এইগুলো হচ্ছে 2011-র গল্প, যে গল্প থেকে আমরা কি জানলাম যে পশ্চিমবঙ্গে যত লোক আসেন সেটা অনেক বেশি যত লোক বাইরে যান তার থেকে। ফলে পশ্চিমবঙ্গে কাজ আছে নিয়ে কোনো সন্দেহ নেই। কী কাজ সেটা আমরা এই পরিসংখ্যান থেকে জানি না। উল্টো দিকে বিহার বা উত্তরপ্রদেশের রাজ্যগুলোতে কাজ যে কম এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের রাজ্যে কাজ করতে যেতে হয়। ফলে ভয়ঙ্কর চিত্র যদি আমরা বলি কাজ কোথাও নেই, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, সেটা হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে। তো যে গ্রাফটা দেখালাম সেখানে আপনারা দেখতে পেয়েছেন ওই যে নীল আর হলুদের যে তফাৎ, সেটা উত্তরপ্রদেশ আর বিহারের ক্ষেত্রে কি বিপুল, কি বিরাট। ফলে আশঙ্কা যদি হয় তাহলে সেটা বিজেপি শাসিত রাজ্যগুলোকে নিয়ে। বাম শাসিত একটা রাজ্য আছে কেরালা, সেটাতে আশঙ্কার কোনো বেশ কারণ নেই, কারণ খুব সামান্য পরিমাণ লোক বাইরে যাচ্ছেন এবং তাতে করে তাদের লাভই হচ্ছে, ক্ষতি কিছু হচ্ছে না। কিন্তু কাজ নেই, বেশিরভাগ লোককেই বাইরে চলে যেতে হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোর। উল্টো দিকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে কাজ আছে, লোকজন কাজ করতে আসছেন বেশিরভাগ সংখ্যক, কিছু লোক বাইরে যাচ্ছেন। ফলে এই নিয়ে পশ্চিমবঙ্গের বিপদ সংকেতের অন্তত কোনো কারণ ছিল না 2011 পর্যন্ত। তো 2011 পর্যন্ত এই চিত্র। তারপর কিন্তু আর জনগণনার তথ্য নেই, যেটা আগেই বললাম। তো এটা একটা তীব্র সমস্যা, কারণ যে যা খুশি বলে যাচ্ছে, যে যা খুশি যেখান থেকে যা খুশি সংখ্যা দিয়ে যা খুশি বলে যাচ্ছে। এটা একটা বিপুল সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য কিছু কিছু তথ্য কিন্তু দেখতে পাওয়া যায়, যদিও সরাসরি কতজন পরিযায়ী শ্রমিক বোঝার উপায় নেই, কিন্তু ট্রেনের যে টিকিট সেটা থেকে একটা হিসেব পাওয়া যায়। এবং বিশেষ করে আনরিজার্ভড, অসংরক্ষিত কামরার যে টিকিট, তা দিয়ে গরিব মানুষ কতটা কোন জায়গায় ভ্রমণ করছেন তার একটা চিত্র পাওয়া যায়। এটা 1। 2 হচ্ছে মোবাইল। এখন হচ্ছে 90% মোটামুটি মোবাইলের কভারেজ গোটা ভারতবর্ষে। তো
তো মোবাইল কার কতটা রোমিং হচ্ছে, কে কতটা বাইরে কাটাচ্ছেন, এই তথ্যও কিন্তু মোটামুটি পাওয়া যায়। তো মূলত এই দুটো তথ্য নিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর একটা তথ্য ভাণ্ডার তৈরি করেছেন বিবেক দেবরায় এবং দেবীপ্রসাদ মিশ্র। তো এইটা নিখুঁত পরিযায়ীদের সংখ্যা নয়, কিন্তু মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। তাঁদের যে তথ্য ভাণ্ডার সেটাকে মোটামুটিভাবে খুঁটিয়ে দেখেছেন এবং কিছুটা বিশ্লেষণ করেছেন আমাদের পরিসংখ্যানবিদ যদুবাবু। বললাম যে সেটাই কি দেখা যাচ্ছে, যে হাল আমল পর্যন্ত এই 2023-24 পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের যে গন্তব্য তার প্রথম 5টা রুট হচ্ছে এরকম: 1 উত্তরপ্রদেশ থেকে দিল্লি, 2 গুজরাট থেকে মহারাষ্ট্র, 3 তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ, 4 বিহার থেকে দিল্লি এবং 5 হচ্ছে বিহার থেকে পশ্চিমবঙ্গ। অর্থাৎ আগে যে ট্রেন্ড ছিল সেটা কিন্তু এখনও আছে। আগমন অর্থাৎ আমদানির প্রথম 5-এ কিন্তু আবার পশ্চিমবঙ্গ। এছাড়াও কোথা থেকে আসছে সেই আগমনের উৎস বা রপ্তানির উৎস যাই বলুন, সেটা ধরলে প্রথম 10-এ আসলে আছে মোটে 6টা রাজ্য। বিহার আছে 4 বার এর মধ্যে এবং উত্তরপ্রদেশ আছে 2 বার। আর গন্তব্য রাজ্য যদি দেখেন তাহলে দেখবেন প্রথম 10-এ মহারাষ্ট্র আছে 3 বার, দিল্লি 2। আর যদি গন্তব্য স্টেশন দেখেন ট্রেনের টিকিট দিয়ে, তাহলে 2022-2023 2 বছরই হাওড়ার র্যাঙ্ক 3। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আগমন হচ্ছে অন্তত বিহার থেকে একই স্রোতটা যে নষ্ট হয়ে যায়নি, ট্রেনটা যে একই, সেটা বোঝা যাচ্ছে গন্তব্য রাজ্যে প্রথম 5-এর মধ্যে আবার পশ্চিমবঙ্গ আসছে। আবার আগমনের উৎস ধরলে বিহার, উত্তরপ্রদেশ তারা কিন্তু আবারও ওই যে লিস্ট আছে, ওই যে ক্রমতালিকা আছে তার উপরের দিকে থাকছে, আবার দেখতে পাচ্ছি। এবং 3 নম্বর হচ্ছে যে যেখানে যাচ্ছে সেগুলো দেখলে আবার মহারাষ্ট্র এবং দিল্লি থাকছে। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ যাদের ওই 1 থেকে 5-এর জায়গা ছিল তারা এখনও সেখানেই আছে। এবং হাওড়া স্টেশনের র্যাঙ্ক যেটা আপনাদের বললাম আবার, সেটা হচ্ছে 3-এ। অর্থাৎ প্রবল একটা জনসমুদ্র কিন্তু আগের মতোই আসছে, এটা আন্দাজ করা যায়। ট্রেন্ডটা কিন্তু বদলায়নি। তো এর বাইরে আর কোনো তথ্য ভাণ্ডার কিন্তু পাওয়া যায় না। এর বাইরে যে যা বলছে একদম নিশ্চিতভাবে জানবেন সঠিক কথা বলছেন না, পুরোটাই আন্দাজ করে বলছেন। তো এর বিশদ আবার বলছি, গুরুচণ্ডালী সাইটে গেলেই পেয়ে যাবেন, লিঙ্কটা মন্তব্যে দেওয়া থাকবে। এমনিও আপনারা সাইটটা দেখবেন নিয়মিত, তাতে করে ভালো ভালো লেখা পড়তে পারবেন। তবে এখন যেটা বলার সেটা হচ্ছে এই যে কথাগুলো বললাম এর থেকে উপসংহার কী কী টানা যায়। তো এক হচ্ছে যেটা 2-3 বার করে বললাম, যে পশ্চিমবঙ্গ থেকে সব শ্রমিকরা যে বাইরে চলে যাচ্ছে চিত্রটা প্রচার করা হচ্ছে কিছু কিছু জায়গা থেকে, সেটা একেবারেই ঠিক না হিসেবে দেখা যাচ্ছে। আসলে ওই 2011 পর্যন্ত মোট আগমনের তালিকায় পশ্চিমবঙ্গ ছিল 4 নম্বর। এখনও যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেই অনুযায়ী অবস্থানটা পরিবর্তনের কোনো কারণ নেই। দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা শ্রমিকরা ফিরে আসছেন। অনেকেই বলছেন ফিরে আসতে, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন ফিরে আসুন। অন্য লোকেরা প্রশ্ন করছেন বাইরে যেতে হচ্ছে কেন। অর্থাৎ এটা একদম একটু পরোক্ষভাবে ফিরে আসার আহ্বান। তো ফিরে আসার আহ্বান, ফিরে আসতে হচ্ছে, ফিরে আসছেন শ্রমিকরা, তার ভয়ঙ্কর চিত্র নানা জায়গায় বেরোচ্ছে অনেকটা বাধ্য হয়ে। তো ফিরে যদি আসেন তখন স্বাভাবিকভাবেই তাদের জন্য রাজ্যে কাজের যোগান সুনিশ্চিত করার কিছুটা দায়িত্ব এসে বর্তায় রাজ্য সরকারের উপরেও। পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ শ্রমিক বাইরে যাচ্ছেন সেই তার থেকে বেশি কাজ পশ্চিমবঙ্গে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, পরিসংখ্যান সেটাই বলছে। অতএব কৌশল একটাই হতে পারে, স্ট্র্যাটেজি একটাই হতে পারে, যে এই অভিবাসী শ্রমিক বা পরিযায়ী শ্রমিক যাদের এমনিও সামাজিক রক্ষা কবচ, সুরক্ষা কবচ বলে প্রায় কিছু নেই, তাদেরকে রাজ্যে কাজ দিতে হবে। ফলে একটাই দাবি হতে পারে, পশ্চিমবঙ্গে যেহেতু কাজ আছে, বাঙালি শ্রমিক, অভিবাসী শ্রমিকদের স্বার্থে এবং স্থানীয় বাঙালিদের স্বার্থেও বটে, এই কাজের সংরক্ষণের ব্যবস্থা করাটা ভীষণ প্রয়োজন। সংরক্ষণটা কি না, ভূমি সন্তান সংরক্ষণ তার একটা পদ্ধতি হতে পারে। যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য সংরক্ষণ একটা পদ্ধতি হতে পারে, কিন্তু খুঁজে বের করা খুব কঠিন। ফলে সাধারণভাবে ভূমি সন্তান সংরক্ষণ করাটা একটা আদর্শ উপায় বলে মনে হচ্ছে, এবং এটাই খুব সম্ভবত একমাত্র উপায় যা বাঙালি ও পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে পারে। কারণ বাংলায় কাজ আছে, সংরক্ষণ করলে সেই কাজ বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা পাবেন।
তো এই দুটো উপসংহার খুব সহজে ওই যে অসম্পূর্ণ তথ্য ভাণ্ডার আছে সেখান থেকে কিন্তু উদ্ধার করা যায়। তো এরপরেও আরেকটা উপসংহার টানা যায় যে ঠিক কতটা অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে তার সম্যক একটা ধারণা করা প্রয়োজন। সমাজতাত্ত্বিক বা যারা অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে অভিবাসী বা পরিযায়ী জনতার উপরে সংঘটিত অপরাধের যে রিপোর্টিংয়ের মাপ তাতে রিপোর্টিং কম হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আন্ডার রিপোর্টিং হয়, অর্থাৎ যতগুলো অপরাধ ঘটছে ততগুলো কিন্তু রিপোর্টিং হচ্ছে না। বিশেষ করে অপরাধ যারা ঘটাচ্ছে, বেআইনি কাজ যারা করছে, তারা যখন আসলে রক্ষক, ভক্ষক হয়ে কাজ করছে, যখন আসলে রক্ষক, যখন বেআইনিভাবে তুলছে পুলিশ এবং কোনো একটা বেআইনি সাঁট আছে তাদের সঙ্গে বিএসএফকে তো আমি গিয়ে বললেই হবে না যে এ হচ্ছে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, একে ভাই ক্রেনে তোলো আর ছুঁড়ে ফেলে দাও, সেটা হয় না। তো কোনো একটা সাঁট আছে, এই রক্ষকই যখন ভক্ষক তখন তাদের সেই অপরাধের যে রিপোর্ট এটার সংখ্যা অত্যন্ত কম হওয়া খুব স্বাভাবিক। ভেবে দেখুন যে রাত্রি 2টোয় পুলিশ তুলে নিয়ে আসছে, বিএসএফের হাতে চালান করে দিচ্ছে, এই অপরাধে এই নালিশ কার কাছে করবে? সে পুলিশের কাছে। পুলিশ তো নালিশ নেবে না। আইন প্রশাসন কেউ তার পাশে নেই, এই মুহূর্তে কেউ নেই। ফলে এটার একটা হিসেব কিন্তু করা প্রয়োজন, সেই দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। তারা একটা হেল্পলাইন খুলেছেন, কিন্তু এর থেকে বেশি কাজকর্ম করা উচিত। দরকার হলে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রাজ্যগুলোতে নিজের কার্যালয় খোলা উচিত এবং আগেই যেটা বলেছিলাম ওই রাজ্যগুলোতে ট্রাভেল অ্যাডভাইজারি, অর্থাৎ কিনা ওগুলো বাঙালিদের পক্ষে বিপজ্জনক, এটা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া উচিত। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথাও আটকায় না, এইগুলোতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অভিবাসী শ্রমিক বোর্ড খুব ভালো কাজ করেছে, কিন্তু এই মুহূর্তটা শুধু কোনো ক্রমে ভালো কাজ করার নয়, এই মুহূর্তটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভলি আরও সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়া, সেটা সমগ্র পশ্চিমবঙ্গ সরকারেরই করা উচিত। তো যাই হোক, আমি মোটামুটিভাবে এটা একটা সারসংক্ষেপ দিলাম, পুরো চিত্রটা কীরকম। তা আসল লেখাটা আগেই বলেছি, এখনও বলছি, সাইটে আছে, ওখানে গ্রাফ রেফারেন্স সমস্ত কিছুই পাবেন, পড়ুন। আর বাঙালির উপরে যে এই অত্যাচার, এটা নিয়ে কিন্তু আমরা একটা অনুষ্ঠান করছি কলেজ স্ট্রিটে 9 তারিখ 9ই আগস্ট হিতসাধিনী সভায়, সেখানে সভাঘরে, সেখানে অবশ্যই আসুন। আর আমাদের দোকান, সেখানে সক্রিয়ভাবে আসুন, সেটা হচ্ছে পুটিনামের ঠিক উল্টো দিকে। আপনার এই মুহূর্তে ছাড়টারও দেওয়া হচ্ছে, কিন্তু সেজন্য নয়, এমনি আসুন, কারণ আমাদের এবং আপনাদের সহযোগিতায় এই বাঙালিদের আওয়াজটা কিন্তু একসঙ্গে বড় হয়ে উঠতে পারে সমবেত কণ্ঠস্বর। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।